এই কথা নিয়ে আমি একটা হরিবাসরে দাঁড়িয়ে বলেছিলাম। আস্তে, সুমন ভট্টাচার্যকে সবাই কীর্তন সম্রাট বলে। দুর্ভাগ্যবশত জানি না আমি যে অ্যাঙ্গেলের কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটার মানে কেউ বোঝেন। অবশ্যই উনি দামি মানুষ, অবশ্যই কীর্তন সম্বন্ধে অনেক জ্ঞান, অনেক কি তাই না বলুন না, প্রচুর অভিজ্ঞতা আছে। কিন্তু যে মানুষটা 1 লাখ টাকা ছাড়া কীর্তন করে না, আমি মনে করব সে যত সম্রাট হোক, যত তত্ত্বজ্ঞ হোক, শুধু সুমনবাবু কেন, এ চক লক্ষ্য করে দেখুন, বাঘা বাঘা কীর্তনীয় আছে। অনেকে দেখবেন রাধাপদকে কীর্তন সম্রাট বলে, অনেকে অরুণ চট্টোপাধ্যায়কে, আমার গুরুদেব গৌরীবাবুকে বলেন। কিন্তু ভেবে দেখবেন যে যত সম্রাট হোক না, টাকা নিয়ে যদি কীর্তন করে, আমি মনে করবো সে সম্রাট কিসের? দুটো সম্রাট এসেছিল, সে হলো আমার নিমাই চাঁদ আর নিতাই চাঁদ। কীর্তনটাকে মানুষকে বোঝাতে চেয়েছিল, কীর্তন করলে শুধু আনন্দ নয়, আমাদের ভিতরে পরমানন্দের সৃষ্টি হয়। আর শুধু পরমানন্দ মানে কি জানেন? এই হরিবাসরে দেখবেন যারা প্রকৃত কীর্তন পেয়সী, যারা কীর্তনকে ভালোবাসেন, এই কীর্তন গাইতে গাইতে দেখবেন কীর্তনের এমন একটা শক্তি আছে, এমন একটা রস আছে, এত বড় ক্ষমতা আছে। কীর্তনটা যখন হৃদয়ঙ্গম হয়ে যায়, আপনা আপনি চোখ থেকে জল এসেছে। অনেক মানুষ আছে দেখবেন হরিবাসরে কেন নিজের বাড়িতে বসে কীর্তন গাইতে গাইতে দুটো নয়ন দিয়ে ধারা বয়ে যায়। আমার নিমাই চাঁদ বললেন, যেদিন ধারা বয় সেদিন সে বুঝতে পারে তার ধারা কোথা থেকে এসেছে, সে কোথায় ছিল, কোথায় এলো, কোথায়। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে বলবো, মায়েরা এই যে এত টাকা খরচ করে আমার বাবা ঠাকুর হরিনাম দিচ্ছে কেন জানেন? 3টে প্রশ্নের মীমাংসা ছিল। ওই পাপ পুণ্যের কোনো গল্প নয়, স্বর্গের কোনো গল্প না। স্বর্গ বলে তো কিছু নেই, যেটা বলতে বলতে এতদূর সরে এসেছিলাম। স্বর্গ মানে আমাদের মতো ভাবা চিটিংবাজদের গল্প। একটা কথা বলে রাখি, ভালো করে ভেবে দেখবেন, আগেকার দিনে, তৎকালীন দিনে সব থেকে বড় দুষ্ট ছিল কারা জানেন? যারা প্রকৃত ব্রাহ্মণ নয়, অথচ ব্রাহ্মণের নাম করে ব্রাহ্মণ্যবাদ তৈরি করেছে। প্রশ্ন, যেমন নিমাই চাঁদ যে সময়টা জন্মেছিল, আসতে নিমাই চাঁদ যে সময়টা জন্মেছিল, নোট দিস পয়েন্ট, একটা দারুণ পয়েন্ট মনে রাখবেন। ওই সময়টা কিন্তু সব থেকে বেশি যাতায়াত ছিল। হিন্দু কোনো মুসলমানের বাড়িতে যেতে পারতো না, কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে ঢুকতে পারতো না। এত বড় কঠিন নিয়ম ছিল সমাজে। সব থেকে বড় কথা আছে, সব থেকে বড় কথা, তাকাবেন না আমার দিকে, সব থেকে বড় কথা, আমাদের এই সনাতন ধর্মে ছিল অনেক বড় একটা গলতি। গলতিটা কোথায়? সব থেকে বড় গলতি ছিল ব্রাহ্মণদের ভিতরে। ব্রাহ্মণরা তাদের নিজেদের মতটাকে পোষণ করে, নিজেদের মতটাকে মানুষের মাঝখানে তুলে ধরে এই জাতপাতগুলো সৃষ্টি করে মানুষকে এক হতে দেয়। সবথেকে বড় কথা, এই যে মানুষগুলোকে আলাদা আলাদা জাত বানিয়ে নিজেদের আখর গুছিয়েছে। তোমার মন্দির, তোমার ঠাকুর ঘর, তোমার পুষ্প, তোমার ফল, তোমার নৈবেদ্যাদি, তোমার সব, কিন্তু তুমি ঠাকুর ঘরে ঢুকতে পারবে। প্রশ্ন ছিল না? ভালো করে ভাববেন। আজকের আপনারা ঘরে ঘরে ঠাকুর ঘরে গিয়ে পুজো করছেন, এটা কার অবদান? আমার নিমাই চাঁদ যদি না আসতো না, কেউ ঠাকুর ঘরে ঢুকতে পারতেন না। আজকের আপনারা ছুটে এসেছেন, অনেক ধর্মের মানুষ আছেন, হাড়ি, মুচি, মুদ্রপরাস, কাওড়া, করঙ্গা, তিওর, বাগদি, পোত, কি বলুন, এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখানে সব এসেছেন। এই যে আমরা একটা প্ল্যাটফর্মে বসে এই যে দুটো হরিকথা শুনতে পাচ্ছি, একটু হরিকথা, তত্ত্বকথা, জ্ঞানের কথা শুনতে পাচ্ছি, এই রাস্তাটা কিন্তু তখন ছিল না, হতে দিত না। কোনো একটা ছোট জাত যদি ভুলবশত দুটো আত্মতত্ত্ব জ্ঞানের কথা বলতো, তবে তার জিহ্বাটা ছিঁড়ে নেওয়া হতো। কোন ছোট জাত, হাড়ি, মুচি, চণ্ডাল, কাওড়া, করঙ্গা, তিওর, বাগদি যদি কোনো রকমে আসে, কোনো রকমে যদি কোনো জায়গায় গিয়ে কোনো ব্রাহ্মণদের সৎ আলোচনা, তাদের গ্রন্থের আলোচনা যদি শুনতো, তবে জানতে যদি পারতো, লৌহ শলাকা উত্তপ্ত করে তার কর্ণের এদিক থেকে ওদিকে দেওয়া হতো। কথাটা ভাববেন। আপনারা একটু ব্রহ্ম সংহিতা পড়বেন, তাহলে কথাগুলো, আমার কথাগুলোর মানে বুঝতে পারবেন। সব থেকে
থেকে বড় কথা, কোন জাতকে সমান চোখে দেখতো না। রাস্তা দিয়ে যদি কোনো একটা ছোট জাত, যেমন হাড়ি, মুচি, মুতপরাস, যদি কেউ রাস্তা দিয়ে যেত, তবে সেই রাস্তায় ব্রাহ্মণ যেত না। কোনো কারণে রাস্তা দিয়ে যেতে যেতে ভুলবশত হয়তো সেই রাস্তায় ব্রাহ্মণ পড়ে গেছে, ওই ছোট জাতের ছায়াটা যদি মারাতো, ছায়াটা, তবে সঙ্গে সঙ্গে গঙ্গায় স্নান করে ফিরত। আমার নিমাই চাঁদের এই জায়গায় একটা বড় দুঃখ, জানেন, পৃথিবীতে তো আমরা সবাই মানুষ গো, এই পৃথিবীতে তো সবাই আমরা মানুষ, তবে মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতে না পারলাম, মানুষ হয়ে মানুষকে যদি আপন করতে না পারলাম, আমরা কেমন মানুষ? ব্রাহ্মণ কাদের বলা হয় জানেন? আস্তে একটা মন দিয়ে শুনবেন, আমি কাউকে ছোট করার জন্য আবার বলছি, আমি কাউকে ছোট করার জন্য, কাউকে ইনসাল্ট থ্রেট করে কোনো কথা বলার জন্য হরিবাসরে দাঁড়াইনি। যদি কারুর মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আসতে ওই অনলাইনে নয়, দরকার হলে আমি গানের শেষে যখন আমি বাসায় যাব, আপনাদের কারুর মনে কোনো যদি সংশয় প্রশ্ন থেকে থাকে, দয়া করে আমার পাশে আসুন। আপনিও বই পড়েছেন, আমিও বই পড়েছি, দেখবো আপনাদের মরদ কত। আমি কাউকে ছোট করার জন্য হরিবাসরে দাঁড়াইনি। অনেকে বলে তুমি ব্রাহ্মণ নিন্দা করছো, না, ব্রাহ্মণ কথাটার মানে আমরা এখনো জানি না। প্রশ্ন। শুধু ঠাকুর ঘরে গেল, দুটো বই পড়লো, দুটো মন্ত্র পাঠ করলো, দুটো ফুল নিয়ে ছড়িয়ে দিল, ব্রাহ্মণ হয়ে গেল না। জন্মেন জায়তে সিদ্ধ সংস্কার ভাবে দ্বিজ বেদ পঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। কথাটার মানে বুঝবেন। আস্তে পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাধ নেবেন, একটু শোনার চেষ্টা করবেন বাবা, আমার হরি বল। যদি কারুর মনে কোনো প্রশ্ন হয়, আমি বারবার বলছি, আপনারা দয়া করে আমার সঙ্গে শেষে বসবেন, এখন হরিবাসরটাকে নষ্ট করবেন না। আর যদি নষ্ট করেন, আমি নষ্টের মতো নষ্ট করে রেখে যাব। আস্তে, কারণ অনেক কষ্ট করে এগুলো সঞ্চয় করা। ব্রাহ্মণ কোনো জাত নয়, ব্রাহ্মণ একটা ডিগ্রি, একটা উপাধি। কখন ব্রাহ্মণ বলা হয়? যেমন একটা ছেলে পড়াশোনা শিখতে শিখতে যখন 1 2 3 4 5 6 পাস করলো, মাধ্যমিক পাস করলো, হায়ার সেকেন্ডারি পাস করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, আমরা তখন তাকে কি বলি? ছেলেটা গ্র্যাজুয়েট। ঠিক বলি তো নাকি? কোন একটা সাধারণ ছেলেকে আমরা গ্র্যাজুয়েট বলি কি? তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, সেই MA BA BCom পাস করলে, তবে তাকে আমরা গ্র্যাজুয়েট বলি। ঠিক ব্রাহ্মণ হলো তেমন। জন্মেন জায়তে শূদ্র, বেদ পড়ুন, বেদে প্রমাণ, জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ বেদ পঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। আস্তে, ব্রাহ্মণ কাদের বলা হয়? জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সে সমান, সে সাধারণ, 8-10 জন মানুষের মতো সে সাধারণ। সংস্কার ভাবে দ্বিজ, যেদিন তার সংস্কার হয়, পৈতেটা হয়ে যায়। পৈতেটা ফাসলামোর জায়গা নয়, ওই পৈতে 9টা খেয়া আছে, 9টা খেয়া শুধু গলায় দিলে সে ব্রাহ্মণ নয়, আর ওটা নিয়ে ভাদ্রম ফাসলামোর জায়গা নয়। অনেকে দেখবেন মদ খেয়ে রাস্তায় চলে যাচ্ছে, আমি ব্রাহ্মণ, কোনোদিন নয়। জানেন 9টা খেয়ার মধ্যে কারা থাকে? মিলিয়ে নেবেন। যদি কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, কথাটা ভালো করে ভেবে দেখবেন, এবং শাস্ত্রভিত্তিক কথা, বেদভিত্তিক কথা। 9 খেয়া সুতোর মধ্যে কারা থাকে? ওঙ্কার প্রথম সূত্রে, দ্বিতীয় অগ্নি প্রকৃতিকা, তৃতীয় তক্ষণ আগস্ট, চতুর্থে চন্দ্রমাস্তি, পঞ্চমে পিতৃ সমস্ত, ষষ্ঠে চৈব প্রজাপতি, সপ্তমে বাসপ্রক্তা, অষ্টে অষ্টাবশু চ, নবমে শঙ্কর প্রক্তা, নবসূত্র সুলক্ষণা। এই 9টা সুতোর মধ্যে 9টা বড় বড় বাঘা বাঘা দেবতা বাস করে। তাহলে দেবতাদেরকে নিয়ে তুমি যদি ভাসলাম করো, তুমি ব্রাহ্মণ হতে পারো না। আচার বিনয়ী বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠা বৃত্তি তব দান নবদা কুল লক্ষণম। প্রথম কথা হলো তোমার আচার ঠিক হতে হবে, বিনয়ী হতে হবে, ভিতরে বিদ্যা থাকতে হবে, ভিতরে তীর্থ দর্শনম থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, তব দান থাকতে হবে, তবেই তুমি ব্রহ্ম। সব থেকে বড় কথা, জন্মেনে জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ বেদ পঠেত ভাবে বিপ্র। যিনি বেদ পাঠ করেন তিনি প্রকৃত বিপ্র। বেদ মানে কি গো? আস্তে, বেদ মানে কি? বেদ কোনো বই নয়, বেদ মানে কোনো বই নয়। বয়সী দর্শন তো, আমি ফিলোসফির ছাত্র, আমি দক্ষিণ বারাসত কলেজ থেকে ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছি, আমি ফিলোসফি স্টুডেন্ট হয়ে এই কথাটা বলতে পারি। আস্তে, ভালো করে ভেবে দেখবেন,
বেদ কথাটা এসেছে বাসই দহসন্ত বিদ, বিদ মানে জ্ঞান। জ্ঞানটা আমরা পাই কোথায়? পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী কে জানেন? প্রকৃতি। প্রকৃতি প্রতিদিন আমাদেরকে ঝাঁটা মেরে শিখিয়ে দেয় কোনটা ঠিক কোনটা বেঠিক। বেশ বাবা, বেশ। হরি বল, হরি। এ জগতে সাধারণ গুরু আপনাদের কি শেখাবে? সব থেকে বড় গুরু হলো প্রকৃতি, এই ধরিত্রী মা। আজকে অনেকে কালকে দেখি না এক বুড়ি বসে বসে গাল দিচ্ছে, ওলা উটোর আকাশ কি ঠান্ডা পড়েছে। আমি বলি, তা তুমি গালাগাল কেন দিচ্ছ? বারে পাশে কটা বুড়ি হরিবল হয়ে গেছে, আজকেরই দুটো মরেছে উড়ে চাঁদ। হ্যাঁ গো মা, তা বসে বসে বুড়ি গাল দিচ্ছে। ওলা উঠো কতটা খারাপ নয় জানো না? ওলা আর ওঠা, ওলা মানে নামা আর ওঠা মানে বমি। তখনকার দিনে যেটা হাগা বমি হতো, মানে এক কথায় কথা বলা, মানে পায়খানা আর বমি একসঙ্গে যেটা হতো, যেটা এক কথায় কলেরা বলা হতো। এখন যেটা বলা হয় ডায়রিয়া। ওটাকে আমার মায়েরা মুখে মুখে ওই ওলার ওঠা, ওলার ওঠা, ওলা ওঠা, ওলা ওঠা, ওলা উঠো। রাগ করবেন না, এটা একদম হ্যাঁ বাস্তবে আমরা এই সেটাকে গাল ভেবেছি। তা বুড়ি গাল দিচ্ছে, তা আমি তখন বুড়িকে বলছি, বাবা ও ঠাকুমা, শুনেছি তুমি নাকি তখনকার দিনে ভালো পড়াশোনা করেছো। তখনকার দিনে 4 পাস মানে অনেক দামি পাস, কি বলুন? এখনকার দিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি কোনো ছেলে গ্র্যাজুয়েট হয়, তার যেমন যোগ্যতা, আমি মনে করব তখনকার দিনে 2-3 পাস যারা করে আছে একই সমান যোগ্যতা। কারণ ভালো করে ভেবে দেখবেন, একটা শিক্ষিত আমরা যারা MA BA পাস করে বসে আছি, ভাববেন তো একটা গীতা দেবেন, দাঁত কবাডি পড়ে যাবে। মহাভারত পড়তে বলবেন, হবে না। সেদিন দেখি মহাভারত একটা ছেলে পড়তে বসেছে, BA পাস ছেলে, পড়তে গিয়ে বলে, না এ সারা বড্ড কঠিন বানান, এই সব মানুষ পড়া যায়? হ্যাঁ, জনমে জয়টাকে বলছে জন্মেন জয়। আপনারা শোনেন তো, জন্মেন জয় নয় কিন্তু, ওটা হচ্ছে জনমে জয়। কি ভাববেন? এবার সেই জায়গায় দাঁড়িয়ে বলছে, না কি আমার দ্বারা হবে না। মানে হবে না একটাই কারণে, তুমি বাংলা ভাষা সম্বন্ধে তোমার কই আইডিয়া? ঐক্য বাক্য মানিক্য আখ্যাতি উপাখ্যান আছে আর কি? সেসব কই? ভালো করে আঙ্ক আস্ক সে কই? বাবার কাছে ছোটবেলা বলতে এই আঙ্ক আস্ক সে। আজকের রাগ করবেন না বাবা, আমি কষ্ট দিতে চাই না কাউকে, ছোট ভাবছি না, ছোটও করছি না। ভেবে দেখবেন তখনকার শিক্ষার অনেক দাম। আমার বাবা 2 পাস, মহাভারত পড়তো গল গল করে। এখানে যারা 2-3 পাস করে আছে পণ্ডিত, অনেক বেশি পণ্ডিত। হ্যাঁ বাবা, তখনকার শিক্ষার অনেক দাম ছিল। কি মায়েরা, এটা একটা ভাব আগে থেকে আমাদের ভাবতেই হবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, যতই আমরা এডুকেটেড হই না কেন, যত আমাদের ভিতরে এই শিক্ষা থাকুক না কেন, আমরা অনেকটা নর্মাল, বুঝি না অনেকে। তা যাক, যেটা বিষয় আছে ভালো করে ভেবে দেখবেন, বয়সই দহসন্ত বিদ, বিদ মানে জ্ঞান, জানা। কোথা থেকে জানা যায়? আছে, আমরা জ্ঞানটা পাই কোথা থেকে? বই পড়তে লাগে না, শুধু প্রকৃতির দিকে তাকান, শিখিয়ে দেবে। এই যে ঠান্ডা পড়েছে, বুড়িটা গালাগাল দিচ্ছে একটাই কারণে, ঠান্ডা পড়েছে। কিন্তু তুমি কি জানো, এই প্রকৃতিকে তুমি বিষাক্ত করে দিয়েছো? কে? তুমি, আমি, সবাই মিলে প্রকৃতিটাকে বিষাক্ত করে দিই। গাছ কেটে ফাঁকা করে দিয়েছি, প্রতিদিন এসি জ্বালিয়ে বসে বসে ঘুমাচ্ছি। তুমি যে আরাম করছো, জানো কি প্রকৃতি কত বিষাক্ত হয়ে যাচ্ছে? এই যে প্রতিদিন নোংরা আবর্জনাগুলো নিয়ে মা গঙ্গার জলে ফেলে দিচ্ছ, এই প্রকৃতিকে বিষাক্ত করার পিছনে কেউ নয়, ওপরে কোনো কেউ তোমাকে কষ্ট দেয় না। কোনোদিন ভেবে দেখবেন, কোনো মা কোনো সন্তানকে কষ্ট দিতে চায় না, কষ্ট পায় তার নিজের কর্মে। মা বলো মা, কোনো মা চায় না তার ছেলে কষ্ট পায়। তাহলে বলুন তো, এইখানে যে প্রকৃতি মা বসে আছে, প্রকৃতি মা তো শ্রেষ্ঠা, সবার মা, আমার মা সবার মা, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধনী গরিব উঁচু। তাহলে কষ্ট দেওয়ার জন্য কি সেই মা? আমরা যদি মাকে কষ্ট দিই, তাহলে তার তো অভিশাপটা নিতেই হবে। এভরি অ্যাকশন হ্যাজ ইট সিকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কাউকে আঘাত করলে আছে বিনিময়ে তার প্রত্যাঘাত সহ্য করতে হবে। তাহলে প্রকৃতিকে আমরা বিষাক্ত করে তুলেছি, তাই কষ্ট পাচ্ছি। সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, প্রকৃতি আমাদের শেখায় এই যে গরমকালে গরম পড়ে, ঠান্ডাকালে ঠান্ডা পড়ে। হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন, বর্ষাকালে বর্ষা হয় কেন? এটা দিয়ে শেখায় এই প্রকৃতির যে নিয়ম চলছে, এটাকে তুমি মানিয়ে নিতে শেখো।
আগে প্রথম কথা হলো তুমি ধৈর্য ধরে দেখো, আমি যেমন পরিবর্তন হচ্ছি তোমারও জীবনটা কিন্তু চেঞ্জ ইজ দ্য রুল অফ নেচার। প্রকৃতির যেমন পরিবর্তন তোমারও জীবনটা পরিবর্তন। ভেবেছেন কোনোদিন? একদিন শিশু ছিলাম, কালের নিয়মে আস্তে আস্তে কৈশোর, কালের নিয়মে যৌবন, কালের নিয়মে প্রৌঢ়, আস্তে আস্তে আমরা বার্ধক্যের পথ ধরে মহাপ্রস্থানের দিকে সবাই চলে যাচ্ছি। কি বলুন? একদিন শিশু ছিলাম, কালের নিয়মে আমরা সবাই মৃত্যুর দিকে চলে যাচ্ছি। প্রকৃতি শেখাচ্ছে, দেখো এসেছিলে পৃথিবীতে, তুমি চলেও যাচ্ছ। এই যে আসা যাওয়ার মাঝখানে খুঁজে নাও কেন তোমার আসার কারণ।